সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা একাদশ শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের বাংলা উচ্চারণ সম্পর্কে ক্লাস করব। পূর্ববর্তী ক্লাসে আমরা বাংলা উচ্চারণ কি এবং বাংলা উচ্চারণের অয়ের উচ্চারণের নিয়মগুলো শিখেছি এবং সেখানে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর দেখেছি। যে কয়েকটি প্রশ্ন আমরা প্রথমে লিখেছি, সেই প্রশ্ন অনুযায়ী আমরা উত্তর শিখেছি। সেখানে আমরা অয়ের উচ্চারণ এর দুটি নিয়ম, অয়ের উচ্চারণ দুই রকম উচ্চারণ হয়, সেই উচ্চারণগুলোর নিয়ম 5টি করে নিয়ম শিখেছি এবং বাংলা উচ্চারণ কি সে সম্পর্কে জেনেছি। আজ আমরা বাংলা বর্ণমালার অন্য যে বর্ণগুলো আছে সেই বর্ণ সম্পর্কিত উচ্চারণের নিয়মগুলো, সাধারণ নিয়মগুলো দেখব। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। শিক্ষার্থীরা, অয়ের পরে আ বর্ণটি শুরু হয়। আয়ের উচ্চারণ এক অক্ষর বিশিষ্ট আ, এর উচ্চারণ দীর্ঘ হয়। এক অক্ষর বিশিষ্ট আয়ের উচ্চারণ দীর্ঘ হয়। এর আগে আমরা এক অক্ষর কি এই বিষয়টি আমরা বলেছি। এখানে এক অক্ষর বিশিষ্ট আ দীর্ঘ হয়, যেমন আমরা বলি আম, এখানে আটাকে আমি টেনে দিই। আবার জ, ইয় এবং জ, ইয় অথবা জ ফলাযুক্ত বর্ণের সাথে আ যুক্ত হলে আমরা আয়ের নিয়ম শিখছি। আয়ের নিয়ম দুটি, আমি আয়ের উচ্চারণের নিয়ম দুটি। এক হচ্ছে আয়ের আ এক অক্ষর বিশিষ্ট হলে এক অক্ষর বিশিষ্ট হলে দীর্ঘ হবে, আর ইয়, জ এবং জ ফলাযুক্ত বর্ণের সাথে যদি আ যুক্ত হয় তাহলে এই আটা আয়ের মতো উচ্চারণ হবে। তাহলে ইয়, জ এবং জ ফলাযুক্ত বর্ণের সাথে আ হলে সেই আটা কিসের মতো উচ্চারণ হবে? আয়ের মতো উচ্চারণ হবে। দেখো, যদি আমি লিখি জ্ঞান, এটার উচ্চারণ হচ্ছে জ্ঞান। এখানে দেখো এই আকারটা এই আয়ের মতো উচ্চারণ হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। জ ফলাযুক্ত বর্ণের ক্ষেত্র এমন হবে, যেমন আমি যদি লিখি ব্যাকরণ, এখানে যে আটা আছে এই আটাও এর মতো উচ্চারণ হবে, ব্যাকরণ। আমরা এর পরবর্তীতে যদি দেখি আর হচ্ছে রস্বইকারের বানান, রস্বই, দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ, এগুলোর কোনো বানানের পার্থক্য দেখা যায় না। এগুলো এক অক্ষর বিশিষ্ট হলে কখনো কখনো দীর্ঘ হয়, কখনো কখনো হ্রস্ব হয়। এই বানান এরপর রস্বই দীর্ঘকার রস্বই, দীর্ঘ ই, হ্রস্ব, দীর্ঘ। এরপর রি এর উচ্চারণ। রি এর উচ্চারণ সাধারণত হয় রি অথবা রি এর মতন, রস্ব ইকারে রি, র দীর্ঘ ইকারে রি, এই হচ্ছে সাধারণ উচ্চারণ। তবে কখনো কখনো এই রি যদি কার বসে, রিকার বসে, তখন রিকারের উচ্চারণ রফালা এবং রস্বইকারের মতন হয়। বিষয়টা একটু দেখি আমরা। দেখো, এখানে আমি মাতৃ, ম আকারে মা, ত রিকার ত্রি, মাতৃ। এখানে যে রিকারটা আছে এই রিকারের উচ্চারণ হচ্ছে কেমন? এখানে রিকারের উচ্চারণ হচ্ছে, দেখো, রফালা এবং রস্বইকার, রফালা এবং রস্বইকার। রিকার উচ্চারণ কেমন হচ্ছে? রফালা এবং রস্বইকার। এই যে রি এর উচ্চারণ কখনো রফালা রস্বইকার হয়, আর স্বাভাবিক রি এবং রি হয়। এরপর আমরা এর উচ্চারণের নিয়ম দেখব।
এবার আমরা এ ধ্বনির উচ্চারণের নিয়মগুলো দেখব। এ বর্ণটি এ ধ্বনিটি দুই রকম উচ্চারণ হয়। এ ধ্বনিটির দুই রকম উচ্চারণ হয়, এক হচ্ছে এর মতো আর হচ্ছে এর মতো। এর মতো একটি উচ্চারণ হয় আর এর মতো একটি উচ্চারণ হয়। আমরা দুটি শব্দ দেখি, দেখো আমরা বললাম দেশ, এর দয়ের সাথে যে এটা আছে এর উচ্চারণ হচ্ছে দেশ। কিন্তু আমরা যদি দেখি খেলা, এই শব্দের সাথে যে একারটা আছে এই একারের উচ্চারণ হচ্ছে এর মতো। তাহলে এখানে এর উচ্চারণ হচ্ছে এর মতো আর এখানে এর একারের উচ্চারণ হচ্ছে এর মতো। এ শব্দ এ ধ্বনিটি উচ্চারণ দুই রকম। এই এর মতো যেটাকে আমরা বলি সংবৃত উচ্চারণ, আর এর মতো উচ্চারণকে আমরা বলি বিবৃত উচ্চারণ। আমরা অয়ের বানানের ক্ষেত্রে, এই স্বরে অয়ের বানানের ক্ষেত্রে আমরা দুটি নিয়ম দেখেছিলাম, একটা হচ্ছে অয়ের মতো আর একটা হচ্ছে ও এর মতো। সেখানে আমরা অয়ের স্বাভাবিক উচ্চারণকে বলেছিলাম বিবৃত উচ্চারণ আর অয়ের ও এর মতো উচ্চারণকে বলেছিলাম সংবৃত উচ্চারণ। কিন্তু এখানে দেখো এর স্বাভাবিক উচ্চারণকে বলা হচ্ছে সংবৃত উচ্চারণ, এর মতো উচ্চারণকে বলা হচ্ছে বিবৃত উচ্চারণ। তাহলে অয়ের সাথে এটা সম্পূর্ণ বিপরীত। এই বিষয়টি খেয়াল রাখতে হবে তোমাদের, যে এর উচ্চারণ স্বাভাবিক হলে সেটা সংবৃত উচ্চারণ, এর উচ্চারণ এর মতো হলে হবে বিবৃত উচ্চারণ। অয়ের উচ্চারণ স্বাভাবিক হলে বিবৃত উচ্চারণ, অয়ের উচ্চারণ ওর মতো হলে সংবৃত উচ্চারণ। আমরা এই উচ্চারণ থেকে কি ধরনের প্রশ্ন হয় সেই দেখে আসি প্রশ্নগুলো। এর থেকে তিনটি প্রশ্ন হতে পারে, এগুলো বেশি কমন। এছাড়া আরো প্রশ্ন হতে পারে। উদাহরণ সহ 5টি উচ্চারণের নিয়ম লেখো। সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো, বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। এই 3টি প্রশ্ন বেশি আসে। আমরা এই উচ্চারণের 5টি নিয়ম করেই শিখব, সে কারণে আমি কিছু নিয়ম লিখে দিয়েছি এখানে এবং নিয়মগুলো উদাহরণ সহ লেখা, আমরা বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা এর সংবৃত উচ্চারণগুলো দেখি। এর সংবৃত উচ্চারণগুলো হচ্ছে শব্দের শেষে এ সংবৃত হয়। শব্দের শেষে একার সবসময় সংবৃত হবে, যেমন পথে, ঘাটে। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত এ সংবৃত হবে। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সাথে যুক্ত এর উচ্চারণ সংবৃত হবে, যেমন দেশ, প্রেম। এখানে আমরা এই উচ্চারণ করছি প্রেমের ক্ষেত্রে যে এ ধ্বনিটি এই কারটি আছে সেই একারের উচ্চারণ এ করছি। এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের এ সংবৃত হবে। এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের এ সংবৃত হবে। দেখো এক অক্ষর, একটি অক্ষর নিয়ে, একটি বর্ণ নিয়ে এক অক্ষর, কে, যে, সে, এই এক অক্ষর বিশিষ্ট এর উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ স্বাভাবিক হবে। হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনির সাথে, যুক্ত ধ্বনি বলতে আমরা কি বুঝি? যুক্ত ধ্বনি হচ্ছে যেমন এটা শয় ট, ট ট, এগুলো হচ্ছে যুক্ত ধ্বনি। এই যুক্ত ধ্বনির হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকলে আগের যে একার থাকবে সেই একারের উচ্চারণ সংবৃত হবে, যেমন কেহ, দেহ, কেষ্ট। দেখো যুক্ত ধ্বনির আগে একারটা এর মতো উচ্চারণ হচ্ছে, স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। হয়ের আগের একারটা, দয়ের সাথে একারটা স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। আরেকটি নিয়ম হচ্ছে ই বা উকার পরে থাকলে আগের এ সংবৃত হবে। দেখি, খেলি, রেণু, বেলুন, এই শব্দগুলো দেখি আমরা এই রশ্মি
রস্বীকার, রস্বীকারের আগের বর্ণের যে এ আছে সেটা কি হচ্ছে, সেটা কি হচ্ছে, স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। তেমনি ভাবে আমরা যদি দেখি বেলুন, এই যে রস্বীকারের আগের যে একারটা আছে সেই একারটা কি হবে, সংবৃত হবে। তাহলে এখানে আমরা 5টি নিয়ম শিখলাম, 1 2 3 4 5। এক হচ্ছে শব্দের শেষে এ সংবৃত হয়, তোমরা আমার সাথে বলে ফেলতে পারো, শব্দের শেষে এ সংবৃত হয়। তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সাথে এ সংবৃত হয়। এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের এ সংবৃত হয়। হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনির পরে থাকলে এ সংবৃত হয়। ই বা উকার পরে থাকলে আগে এ সংবৃত হয়। দেখো এবার একটু বলে নাও, আর তোমরা একটু মনে করার চেষ্টা করো। শব্দের শেষে এ সংবৃত হয়, তৎসম শব্দের শুরুতে, তৎসম শব্দ শুরুতে এ সংবৃত হয়। এক অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের এ সংবৃত হয়। হ কিংবা আকারবিহীন ধ্বনি পরে থাকলে আগের এ সংবৃত হয়। ই বা উকার পরে থাকলে আগের এ সংবৃত হয়। এই 5টি নিয়ম আমি উদাহরণ সহ দিয়ে দিয়েছি। তাহলে যদি পরীক্ষায় আসে এ সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লাগবে, উদাহরণ সহ এই 5টি লিখে দিলেই চলে। এই এখানে হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনির পরে এ সংবৃত হয়, এই নিয়মটি থেকে, এই একটি নিয়ম থেকে 2টি নিয়ম করা যাবে। আবার ই বা উকার পরে থাকলে এ সংবৃত হয়, এই একটি নিয়ম থেকে 2টি নিয়ম করা যাবে। আমরা এ ধ্বনির বিবৃত উচ্চারণ অর্থাৎ এ ধ্বনির এর মতো উচ্চারণ, এ ধ্বনির এর মতো উচ্চারণ যাকে আমরা বিবৃত উচ্চারণ বলি, এই বিবৃত উচ্চারণের 5টি নিয়ম দিয়ে ইতিমধ্যে আমরা বলেছি এ ধ্বনির 2 রকম উচ্চারণ হয়। এ ধ্বনির স্বাভাবিক উচ্চারণ এর মতো উচ্চারণ হলে তাকে বলা হয় সংবৃত উচ্চারণ। এ ধ্বনির উচ্চারণ এর মতো হলে তাকে বলা হয় বিবৃত উচ্চারণ। আমি যখন আ কে এ বলছি তখনও হয়তো এখানে সাউন্ডের কারণে, সাউন্ড সমস্যার কারণে, শব্দের উচ্চারণ সমস্যার কারণে আমি বলবো না, এটা হচ্ছে সাউন্ড ক্লিয়ার না হওয়ার কারণে আটাকে আই বোঝা যাচ্ছিল। আমরা এই ধ্বনির উচ্চারণ এর মতো হলে সেটাকে বিবৃত উচ্চারণ বলবো। এই বিবৃত উচ্চারণের 5টি নিয়ম আমরা দেখব। তুচ্ছাত্মক মধ্যম পুরুষের ক্রিয়াপদে, তুচ্ছাত্মক মধ্যম পুরুষের ক্রিয়াপদে এ বিবৃত হয়, এর উচ্চারণ বিবৃত হয়। এখন প্রশ্ন হতে পারে এই মধ্যম পুরুষটা কি, তোমাদের এই বিষয়টা হয়তো তোমাদের জানা নেই। আমরা পুরুষ সম্পর্কে জানবো, পুরুষ কাকে বলে। তোমরা ইংরেজিতে পার্সন করেছো, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই পুরুষটা হচ্ছে পার্সন। আমরা জানি পুরুষ হচ্ছে 3 প্রকার, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং তৃতীয় পুরুষ। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, তৃতীয় পুরুষ। প্রথম পুরুষটা হচ্ছে আমি, মধ্যম পুরুষটা তুমি, তৃতীয় পুরুষটা হচ্ছে সে। এই মধ্যম পুরুষের আবার 3টি প্রকার আছে। একটা হচ্ছে তুচ্ছাত্মক মধ্যম পুরুষ, সেটা হচ্ছে তুই। সাধারণ মধ্যম পুরুষ হচ্ছে তুমি, এবং সম্মানাত্মক মধ্যম পুরুষ হচ্ছে আপনি। দেখো এই তুই এবং তুমি এবং আপনি, এই মধ্যম পুরুষের 3টি প্রকার রয়েছে। এই তুচ্ছাত্মক মধ্যম পুরুষ হচ্ছে তুই। এই তুই মধ্যম পুরুষের ক্রিয়াপদে এ সবসময় বিবৃত হবে। যেমন দেখো, দেখ, এই শব্দটির উচ্চারণ, একারটার উচ্চারণ কি হচ্ছে, এর মতো হচ্ছে। খেল, এই খেলের একারের উচ্চারণ খেল, এর মতো হচ্ছে। এই ক্ষেত্রে সাধারণ মধ্যম পুরুষের ক্রিয়াপদের এর উচ্চারণ বিবৃত হবে। 1 11 13 এই সংখ্যাবাচক শব্দে এ বিবৃত হবে। যেমন একতলা, এটা সহজ। 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম পদে এ বিবৃত হবে। আমরা এখানে 3 নম্বর নিয়ম করেছিলাম, 1 অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের এ বিবৃত হবে। এখানে 2 অক্ষর বিশিষ্ট সর্বনাম পদের, এখানে 1 অক্ষর বিশিষ্ট হচ্ছে সংবৃত হবে, আর এখানে 2 অক্ষর বিশিষ্ট এ বিবৃত হবে। যেমন কেন, এত, এই কেন এবং এত। এখানে একটু প্রশ্ন আছে যে তোমাদের সর্বনাম পদ হয়তো তোমরা ভুলে গিয়েছো। সর্বনাম পদ বলতে আমরা কি বুঝি? সর্বনাম পদ হচ্ছে, একটু খেয়াল করো, সর্বনাম
সর্বনাম পদ হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়। কি? বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়। যেমন আমি বলি করিম প্রতিদিন স্কুলে যায়, করিম প্রতিদিন কলেজে যায়, সে ভালো ছেলে। এই করিমের পরিবর্তে আমি যে সে ব্যবহার করলাম, এটা হচ্ছে সর্বনাম। এই সর্বনামের 10টি প্রকার রয়েছে। তোমরা ব্যাকরণ শব্দ শ্রেণী যখন আমরা পড়বো তখন আমরা সর্বনাম সম্পর্কে জানবো। আপাতত ধারণা দিচ্ছি, এই সর্বনাম 2 অক্ষর বিশিষ্ট সর্বনামে পদে এ বিবৃত হয়, কেন এবং এত। তবে যদি কোন সর্বনাম পদে দেখো হেতা, এই হেতা সর্বনাম পদে, কোন সর্বনাম পদে যদি শেষে যদি আকার থাকে তাহলে শুরুর এটা সংবৃত হবে, সেক্ষেত্রে বিবৃত হবে না। খাঁটি বাংলা শব্দে এ সংবৃত হবে। এখানে আমরা দেখেছি তৎসম শব্দে ব্যঞ্জনের সাথে এ সংবৃত হবে, আর খাঁটি বাংলা শব্দে এ বিবৃত হবে। যেমন খ্যামটা অনুস্বার ও চন্দ্রবিন্দু যুক্ত ধ্বনির আগে এ বিবৃত হবে। অনুস্বার দেখো, এই অনুস্বারের আগে যে চ একার আছে, এই চ একারের উচ্চারণটা এর মতো হচ্ছে। আবার দেখো এই বিসর্গ, এই চন্দ্রবিন্দুর আগে যে একারটা আছে, এই একারের উচ্চারণটা এর মতো হচ্ছে। তাহলে অনুস্বার এবং চন্দ্রবিন্দু ধ্বনির আগে এ বিবৃত হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এর উচ্চারণের নিয়মগুলো দেখলে, এই নিয়ম থেকে তোমাদের এই 3টি প্রশ্নের উত্তর আশা করি তোমরা জেনেছো। এখানে যে 3টি প্রশ্নের উত্তর আছে, এখানে আমি সেভাবে আলোচনা করেছি। এর সংবৃত উচ্চারণ, এর বিবৃত উচ্চারণের 5টি নিয়ম দেখলাম। যে এখান থেকে তোমরা যেমন এই এর বিবৃত উচ্চারণের এই শেষটিকে তোমরা 2টি উচ্চারণ বা 2টি নিয়ম করতে পারো। এখানে শেষে 4 এবং 5 নম্বর নিয়মকে 4টি নিয়ম করতে পারো। তোমরা আরো সহজ করে নিতে পারো। এছাড়া তোমাদের যে বই আছে, তোমাদের যে মূল বই আছে, সেখানে ওই নিয়মগুলো তোমরা দেখতে পারো। এখানে আমি সহজভাবে তোমাদেরকে বুঝিয়েছি যে তোমরা এভাবে পড়লে সহজে উত্তর দিতে পারবে। এখানে আমি বলবো না এটা হচ্ছে সম্পূর্ণ নিয়ম, সব নিয়ম পড়ানো হয়নি। এখানে শুধু 5টি নিয়ম পড়ানো হয়েছে যাতে তোমরা উত্তর সহজে দিতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে উচ্চারণ নিয়মগুলো শিখলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং তোমরা যে তোমাদের ক্লাসরুমে গিয়ে এই 3টি প্রশ্নের উত্তর লিখে জমা দিবে কাগজে, এবং কোনো বিষয় যদি বুঝতে না পারো সেখানে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।